নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম, বিষয় বাংলা। আজকে আমি তোমাদের পাঠদান করব বাংলা দ্বিতীয় পত্রের পঞ্চম পরিচ্ছেদ। আশা করি তোমরা নতুন বই হাতে পেয়েছ আর তোমাদের পাঠ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আমি এর আগে কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আমার পাঠের বিষয় হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ, ধ্বনি এবং বর্ণ। পূর্ববর্তী ক্লাসে তোমরা ধ্বনি এবং বর্ণ আশা করে বুঝতে পেরেছিলে, সে সম্পর্কে তোমাদের ব্যাপক ধারণাও হয়েছে। তবু আমি আজকে একটু সংক্ষিপ্তভাবে বলছি আবারও তোমাদের সুবিধার্থে। ধ্বনি এবং বর্ণ। ধ্বনি কি? ধ্বনি হচ্ছে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজই হচ্ছে ধ্বনি। আওয়াজই হচ্ছে ধ্বনি। আওয়াজ তো আর দেখা যাচ্ছে না, তো দেখতে হলে কি করতে হবে? সাংকেতিক চিহ্ন দিয়ে সেটিকে লিখতে হবে। তাহলে ধ্বনির যে লিখিত রূপ সেটি হচ্ছে বর্ণ, অথবা বলতে পারো ধ্বনির সাংকেতিক চিহ্নকেই বর্ণ বলে। তো তোমাদের বইতে দেখো কয়টি বর্ণের উল্লেখ আছে। বাংলা বর্ণমালায় মোট 39টি বর্ণ আছে, সে তো তোমরা জানোই। তার মধ্যে 11টি হচ্ছে স্বরবর্ণ, দুঃখিত, ব্যঞ্জনবর্ণই হচ্ছে 39টি, আর 11টি হচ্ছে স্বরবর্ণ। সর্বমোট বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। সেটি তোমরা ভালোভাবেই জানো। 11টি স্বরবর্ণ, 39টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ, সব মিলে 50টি বর্ণ। তো এই যে 50টি বর্ণ, এই বর্ণের মধ্যে আরও শ্রেণীবিভাগ আছে, সেগুলোই আমি আজকে তোমাদের পাঠদান করব। দেখো, প্রথমেই আছে কি? মৌলিক ধ্বনি। মৌলিক কাকে বলে? মৌলিক মানে হচ্ছে কোনো কিছুর সাথে যুক্ত করা নেই, যাকে বিশ্লেষণ আর করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক ধ্বনি। এই যে 50টি বর্ণ, তার মধ্যে সর্বমোট 37টি বর্ণ হচ্ছে মৌলিক বর্ণ। এর মধ্যে স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ হচ্ছে 7টি। কয়টি শিক্ষার্থী বন্ধুরা? মৌলিক স্বরবর্ণ হচ্ছে 7টি। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি বোর্ডে লিখে দিয়েছি 7টি স্বরবর্ণ কি? স্বরে অ, স্বরে আ, এ, হ্রস্ব ই, দীর্ঘ হ্রস্ব উ, এ, ও। সুপ্রিয় শিক্ষার্থী, এই 7টি হচ্ছে কি? মৌলিক স্বরবর্ণ। আচ্ছা, আর মৌলিক ব্যঞ্জন তাহলে কয়টি? 30টি হচ্ছে মৌলিক ব্যঞ্জন বর্ণ। তোমাদের সুবিধার জন্য আমি দেখো নোট করে দিয়েছি। সব 30টি বর্ণমালা আমি এখানে লিখলাম না। যেগুলো মৌলিক নয় সেগুলো বাদ দিয়ে বাদ বাকি সবই হচ্ছে মৌলিক। যেহেতু মৌলিক নয় সেগুলোর সংখ্যা কম, সেজন্য আমি তোমাদের সুবিধার্থে বোর্ডে লিখে দিয়েছি। ইয়, মূর্ধন্য ন, জ, অন্তস্থ অ, মূর্ধন্য স, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই কয়টি? এখানে আছে মোট 9টি। এই 9টি বাদে, এই 9টি ছাড়া আর বাকি 30টি বর্ণ হচ্ছে মৌলিক ব্যঞ্জন বর্ণ। তোমরা নিজেরা সেগুলি খুঁজে খুঁজে বের করে খাতায় নোট করবে, কোনগুলো মৌলিক নয় এবং কোনগুলো মৌলিক।
আমি মৌলিক নয় যেগুলি সেগুলি লিখে দিয়েছি 9টা, সেগুলি বাদ দিয়ে বাকি 30টা তোমরা চিহ্নিত করে খাতায় নোট করবে এবং শিখবে। এটি হচ্ছে তোমাদের কাজ। তাহলে দেখো, মৌলিক স্বর আমরা মৌলিক ধ্বনির সংখ্যাটা আমরা ভালো মতো জানতে পেরেছি। মৌলিক ধ্বনি হচ্ছে মোট 37টি, ব্যঞ্জন স্বরবর্ণ হচ্ছে 7টি মৌলিক, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 30টি। ব্যঞ্জন বর্ণ 30টি, সব মিলে এই 37টি বর্ণ হচ্ছে মৌলিক ধ্বনি। এরপরে দেখো, এই যে বর্ণগুলোর নানান ধরন, আরও শ্রেণী বিভাগ আছে, আরও ধরন আছে। তার মধ্যে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি কি সেগুলা? সেগুলা হচ্ছে কার। বর্ণ কিন্তু ওই 50টি, তার মধ্যে কার আছে। কার মানে কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকেই কার বলে। আ কার, ই কার, উ কার। আমরা যখন কোনো শব্দ লিখি তখন আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ থাকে। আমরা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ করতে পারি না। তো মোটামুটি প্রতিটি বর্ণের মধ্যেই, যেমন হসন্ত যদি না থাকে আমরা ধরে নেই অ আছে, যেমন ক, ক সাথে অ আছে। আমরা অ বাদ দিয়ে কটা বলতে পারি না। পারবো কখন? যখন শব্দের সাথে হসন্ত চিহ্ন দিয়ে যুক্ত থাকে, যেমন কাক। কাক বললে আমরা, আচ্ছা দুঃখিত, কাক বললে শেষের ক হসন্ত ক, এখানে কোনো স্বরবর্ণ যুক্ত নেই। কাক, আমরা থেমে যাচ্ছি, আমরা শেষের কটাকে দীর্ঘায়িত করতে পারছি না, কারণ এখানে স্বরবর্ণ যুক্ত নেই। আমরা শুধু ককে আমরা একা একা ব্যবহার করতে পারবো না, উচ্চারণ করতে পারবো না যদি স্বরবর্ণ না থাকে। স্বরবর্ণের সাহায্য ছাড়া কোনো ব্যঞ্জনই আমরা উচ্চারণ করতে পারবো না। শুধুমাত্র হসন্ত দিয়ে শব্দের সাথে যুক্ত করে আমরা সেটি পারব। তো দেখো, কার। কার কয়টি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপই হচ্ছে কার। স্বরবর্ণ কয়টি? 11টি। তাহলে 11টিরই কি সংক্ষিপ্ত রূপ আছে? 11টির সংক্ষিপ্ত রূপকে আমরা আলাদা করে ব্যবহার করি না। অ তো সব জায়গায় থাকে, অ থাকলেও যা, অ না থাকলেও একই রকমের হয়। সেজন্য আমরা, আমাদের কারের সংখ্যা হচ্ছে 10টি। আ কার, ই কার, উ কার, ও কার, এইরকম রিকার, এরকম অ বাদ দিয়ে বাদ বাকি সবগুলোরই সংক্ষিপ্ত রূপ আমরা শব্দে ব্যবহার করে থাকি। আর চিহ্নগুলি তোমরা খাতায় নোট করো। আকার দেখতে কেমন হয়, ইকার দেখতে কেমন হয়, পূর্ববর্তী ক্লাসেও তোমরা এগুলো শিখেছ, এগুলি সবই তোমাদের পরিচিত। তবুও তোমরা আকার 10টি আকার লিখে ফেলো। আকারগুলো তোমরা নোট করো। আকার কয়টি? 10টি। কার কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। তারপরে হচ্ছে অনুবর্ণ আছে। অনুবর্ণ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, পরিবর্তিত রূপই হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে কি আছে দেখো, অনুবর্ণের মধ্যে ফলা আছে, ল ফলা, ম ফলা, এরকম 6টি ফলা আছে। র ফলা, জ ফলা, 6টি ফলা আছে। ফলা কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে যেমন কার বলে,
ব্যঞ্জন বর্ণেরও সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা কয়টি? ফলা হচ্ছে 6টি। এই যে তোমাদের সুবিধার জন্য দেখো আমি বোর্ডে লিখে রেখেছি ন, ব, মূর্ধন্য ন, জফলা, র, ল। র, রকে আমরা ফলা করব কি? রফলা, প্রাণ। পয়ের নিচে আমরা রফলাটা দিয়ে দিচ্ছি। রয়ের সংক্ষিপ্ত রূপই হচ্ছে ফলা, রফলা। তারপরে লফলা। তো এই 6টি হচ্ছে ফলা। আশা করি তোমাদের মনে থাকবে শিক্ষার্থী বন্ধুরা। আবার দেখে নাও, ফলা হচ্ছে 6টি। তারপরে এগুলো কিসের অংশ? অনুবর্ণ। অনুবর্ণ 3 রকম, ফলা, রেপ। রেপ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষেপ, বর্ণ সংক্ষেপ। আচ্ছা, রেপটা কি? রেপটা হচ্ছে রয়ের সংক্ষিপ্ত চিহ্ন। তাইলে দেখো এখানে ফলার মধ্যেও কিন্তু রয়ের সংক্ষিপ্ত রূপটা আছে, রফলা। আমি বলেছি রফলা, প্রাণ। এখানেও রেপ আছে, সংক্ষিপ্ত রূপ, রয়েরই সংক্ষিপ্ত রূপ। তাহলে এখানেও আছে, এখানেও আছে। এই দুটির মধ্যে কি পার্থক্য? একটি হচ্ছে রেপ। রেপটা কোথায় ব্যবহার করি? আমরা শব্দের বর্ণের উপরে ব্যবহার করি। আর ফলাটা আমরা কি করি? রফলাটা শব্দের নিচে ব্যবহার করি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে রয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দুটো, রফলা এবং রেপ। তাহলে এই দুটার মধ্যে কি পার্থক্য? তোমরা যদি একটু শব্দটাকে বিশ্লেষণ করো, যেখানে রফলা আছে এবং যেখানে যে শব্দে রেপ আছে, এই দুটো শব্দকে যদি বিশ্লেষণ করো এবং একটু মাথাটা খাটাও, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমি তোমাদের দুটো শব্দ বলছি। একটি হচ্ছে প্রাণ। প্রাণে কি আছে? পয়ের নিচে রফলা আছে। নির্মম, মর্ম, ধর্ম। এখানে কি আছে? এখানে কিন্তু রফলা নেই, এখানে আছে রেপ। ধর্ম, ময়ের উপরে রেপ। এই রেপটাও হচ্ছে রয়ের সংক্ষিপ্ত রূপ। প্রাণের রফলাটাও হচ্ছে রয়ের সংক্ষিপ্ত রূপ। দুটো শব্দকে তোমরা বিশ্লেষণ করো এবং দেখো যে এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে। এই দুটোই কিন্তু রয়ের সংক্ষিপ্ত রূপ, তবু একটি পার্থক্য আছে, ব্যবহারের পার্থক্য। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কি পার্থক্য। আমি বলে দিচ্ছি, পার্থক্যটা হচ্ছে রফলা দেখো প এর পরে ব্যবহৃত হয়েছে। প্রাণ আগে আমরা প উচ্চারণ করি, পরে আমরা র উচ্চারণ করি। আর ধর্ম, ধর্ম আমরা ময়ের আগে র উচ্চারণ করি। তাহলে দুটোই র। এই একটা হচ্ছে রফলা দিয়ে প্রকাশ করি, আর একটা রেপ দিয়ে প্রকাশ করি। এই দুটা রয়ের ব্যবহারের আগে এবং পরে ব্যবহারের উপরেই এই পার্থক্যটা আসে। তো ঠিক আছে, তোমরা অবশ্যই এই দুটোর পার্থক্য তোমরা বুঝতে পেরেছ। তো অনুবর্ণ মধ্যে আমরা পেলাম ফলা, 6টি ফলা, রেপ, আর আরেকটি আছে বর্ণ সংক্ষেপ। বর্ণ সংক্ষেপ কখন? আমরা শব্দের মধ্যে যখন দুটো বর্ণকে একসাথে করি, যুক্ত করি, তখন আমরা অনেক সময় বর্ণটিকে একটু অন্যভাবে সংক্ষিপ্তভাবে ব্যবহার করি। হুবহু ওই বর্ণটির মতো অনেক সময় হয়ে ওঠে না, আমরা এটিকে একটু পরিবর্তিত রূপে লিখি। সেটি দেখো, এই যে গ্রীষ্ম, আসলে এটা উচ্চারণটা হচ্ছে গ্রীষ্ম। এখানে দেখো একটা যুক্ত বর্ণ আছে, মূর্ধন্য স এবং ম, গ্রীষ্ম। তোমরা জানো যে কোনো কোনো যুক্ত বর্ণের ক্ষেত্রে ময়ের উচ্চারণটা হয় না, না হয়ে যার সাথে যুক্ত হয় সেটিরই দ্বিত্ব উচ্চারণ হয়, ডাবল উচ্চারণ হয়, গ্রীষ্ম।
গ্রীষ্ম। এখানে শটাকে আমরা একটু দেখো গোলাকৃতি করে ব্যবহার করি, হুবহু শয়ের মতো না করে একটু একটু অন্যরকমভাবে আমরা লিখি। সঙ্গী, সাঙ্গ, সঙ্গে, গ, গটাকে দেখো আমরা কিভাবে লিখেছি, বর্ণ সংক্ষেপ। এটি হচ্ছে বর্ণ সংক্ষেপ, বর্ণকে সংক্ষিপ্ত রূপে লেখা। এই গেল অনুবর্ণ। আবার একটু পিছন ফেরো। কার, 10টি কার তোমরা জেনেছ। অনুবর্ণ, অনুবর্ণের মধ্যে কি আছে? ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ। অনুবর্ণ হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। আর কি আছে? যুক্ত বর্ণ। বর্ণের সাথে বর্ণ যুক্ত না করে তো আমরা সব শব্দ তৈরি করতে পারি না, আমাদের যুক্ত করতেই হয়। অসংখ্য যুক্ত বর্ণ আমরা শব্দে ব্যবহার করি। তো এই যে আমরা শব্দ বর্ণের সাথে বর্ণ যুক্ত করি, এখানেও কিন্তু দুটি রকম আছে, দুটি রকম ফের আছে। একটি হচ্ছে স্বচ্ছ, যেটি স্পষ্ট দেখা যায়। বর্ণগুলোকে আমরা বিকৃত করে ফেলি না, বর্ণগুলো একটার সাথে একটা জুড়ে দেই। আমরা দেখলেই বুঝতে পারি কোন বর্ণ দুটো যুক্ত হয়েছে। দেখো এখানে লিখেছি আমি ক ট, যদি আমরা লিখি তাহলে দেখো আমরা কিন্তু ক এবং ট যে কেউ দেখলে বুঝতে পারবে কয়ের সাথে ট যুক্ত করা আছে। জ, উজ্জ্বল লিখতে আমরা এটা ব্যবহার করি। জ এর সাথে জ দেখলেই তোমরা, এটা স্বচ্ছ, কোনো আড়াল নেই, দেখলেই বোঝা যায় জয়ের সাথে জ যুক্ত আছে। ড, ন, ট ইত্যাদি ইত্যাদি অনেকগুলোই আছে যেগুলি স্বচ্ছ, আমরা দেখলেই বুঝতে পারি। তো সবই তো স্বচ্ছ না, কিছু অস্বচ্ছ আছে। এখানে দেখো, এখানে কি আছে? রক্ত, ভক্ত, শক্ত, ক ত। কিন্তু কেউ দেখলে কি, যারা বুঝে না তারা তো এটা ধরতে পারবে না এখানে কি কি বর্ণ আছে। সম্পূর্ণ পরিবর্তিত, দুটো বর্ণ মিলে পরিবর্তিত হয়ে নতুন একটা রূপ ধারণ করেছে। ক ত। এখানে দেখো জ ইয়, জ ইয়, জয়ের সাথে ইয় মিলে একটি নতুন রূপ ধারণ করেছে। এখানে কি? ইয় জ, আগে ইয় পরে জ, একটি নতুন রূপ ধারণ করেছে। ইয় চ, দেখো ইয় চ, দুটো মিলে একদম বিকৃত হয়ে নতুন একটি রূপ ধারণ করেছে। এটিকে বলে অস্বচ্ছ, যেটি চোখের দেখায় অনেক সময় না জানলে, না শিখলে পরে আমরা চোখের দেখায় আমরা বুঝতে পারি না যে এখানে কি কি বর্ণ আছে। তাইলে যুক্ত বর্ণ দুই রকমের, একটি হচ্ছে স্বচ্ছ, একটি হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। আরেকটি আছে বর্ণের নানা ধরনের মধ্যে আরেকটি বিভাগ আছে সংখ্যাবর্ণ। সংখ্যাবর্ণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। কয়টি? 10টি। 10টি সংখ্যাবর্ণ আছে, 1 থেকে 0। এই 10টি সংখ্যাবর্ণকে আমরা একটির সাথে একটি জুড়ে দিয়ে আমরা অনেক 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 সংখ্যা তৈরি করতে পারি। এগুলো হচ্ছে সংখ্যাবাচক বর্ণ, সংখ্যাবাচক সংখ্যাবর্ণ। তাহলে দেখো আবার আমরা একটু পিছন ফিরি। আমরা এতক্ষণ যা যা পড়েছি তার মধ্যে ধ্বনি এবং বর্ণের পার্থক্য সেটি তোমরা বুঝতে পেরেছ। মৌলিক ধ্বনি হচ্ছে 37টি, স্বরধ্বনি 7টি, ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টি। মৌলিক সে এই 9টি বাদ দিয়ে বাদ বাকি সবই হচ্ছে মৌলিক
ব্যঞ্জন। তারপরে হচ্ছে নানান ধরন, বর্ণ লেখার, বর্ণ ব্যবহার করার নানান রকমের ধরন। কয় রকমের ধরন এখানে উল্লেখ করেছি? কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, অনুবর্ণ, অনুবর্ণের মধ্যে আছে ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ। যুক্ত বর্ণের মধ্যে আছে স্বচ্ছ, অস্বচ্ছ। স্বচ্ছ হচ্ছে যা স্পষ্ট দেখা যায়, আর অস্বচ্ছ হচ্ছে যেটা বুঝে নিতে হয়, দেখেই বোঝা যায় না, বুঝে নিতে হয়। যুক্ত বর্ণের নতুন একটি রূপ। আচ্ছা, সংখ্যাবর্ণ তোমরা জেনেছ, 0 থেকে 1 অথবা 1 থেকে 0, মোট 10টি। এরপরে আরেকটা জিনিস তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মাত্রা। মাত্রা কি? আমরা বর্ণের উপরে যে টান চিহ্নটা ব্যবহার করি, সব বর্ণেরই মাত্রা হয় না, সব বর্ণেরই পূর্ণমাত্রা হয় না। কোনো কোনো বর্ণে পূর্ণমাত্রা হয়, কোনো কোনো বর্ণে অর্ধমাত্রা, কোনো কোনো বর্ণ মাত্রা ছাড়া। তাইলে মাত্রাভেদে বর্ণ হচ্ছে 3 রকম: পূর্ণমাত্রা, অর্ধমাত্রা আর মাত্রাহীন বর্ণ। এই 50টি বর্ণকে আমরা, বাংলা বর্ণমালার 50টি বর্ণকে আমরা মাত্রা অনুসারে 3টি ভাগে ভাগ করি। সেগুলো দেখো। পূর্ণমাত্রা হচ্ছে, তোমরা খাতায় নোট করে নাও, পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি, অর্ধমাত্রার বর্ণের সংখ্যা হচ্ছে 8টি এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। আমি এখানে অর্ধমাত্রার বর্ণগুলো তোমাদের সুবিধার জন্য বোর্ডে লিখে দিয়েছি, দেখো। এ, ওই, ও, ঔ, ঙ, ইয়, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে বর্ণগুলো, এগুলির উপরে কি মাত্রা আছে? নাই। এদের সংখ্যা কত? মাত্রা এটা হচ্ছে মাত্রাহীন। মাত্রাহীন, মাত্রাহীন, মাত্রাহীন বর্ণ হচ্ছে, মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি এবং স্বরবর্ণ এক্ষেত্রে কিন্তু ওই মোট 50টি বর্ণের হিসাব। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলিয়ে যে 50টি বর্ণ, তার মধ্যে এই 10টি হচ্ছে মাত্রাহীন। আশা করি দেখতে পাচ্ছ। এবং যা কিছু আমি বারবারই একটা কথা বলি, সেটি হচ্ছে নোট করবে। যখনই তোমরা ক্লাস ফলো করো তখনই তোমরা লিখবে। আমি যা কিছু বলছি, যা কিছু লিখছি, বোর্ডে দেখতে পাচ্ছ, সবই তোমরা খাতায় লিখে নেবে। তো মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। অর্ধমাত্রা, অর্ধমাত্রা কি? যেমন আমরা গ লিখি, গ এর মধ্যে আমরা অর্ধেকটা মাত্রা দেই। তুমি যদি গ এর মধ্যে পুরা মাত্রা দিয়ে দাও, সেক্ষেত্রে তোমার এটা ভুল হবে। যেখানে যে বর্ণগুলোতে মাত্রা অর্ধেক থাকে, সেটাতে অর্ধেক মাত্রা দিয়েই লিখতে হবে। এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মাত্রার, বর্ণের মাত্রা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি তোমরা এখন থেকেই ভালো মতো ফলো করবে ইনশাল্লাহ। এই অর্ধমাত্রার সংখ্যা হচ্ছে 8টি আর মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। অর্ধমাত্রা কি কি দেখো? রি, খ, আশা করি তোমরা লিখে ফেলছ। গ, মূর্ধন্য ন, থ, ধ,
প তালব্যস্য, তালব্যস্য, এই 8টি হচ্ছে অর্ধমাত্রা। দেখো প্রত্যেকটির মাত্রা শেষে শেষে শেষে, পুরো বর্ণের উপরে মাত্রা নেই। অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন হচ্ছে 10টি, আর বাদ বাকি থাকছে 32টি। আমি তোমাদের কাজ দিচ্ছি, সেই মাত্রা পূর্ণ মাত্রার সংখ্যাগুলো তোমরা খাতায় নিজে থেকে বেছে বেছে নোট করবে, তাহলেই তোমাদের শিক্ষাটা পরিপূর্ণ হবে। এই 50টি বর্ণকে 3 প্রকারের মাত্রায় ভাগ করে তোমরা খাতায় নোট করবে। এই 32টি বর্ণকে আমি বোর্ডে আর লিখে দেখাচ্ছি না, তোমরা এই 8টি এবং 10টি বাদ দিয়ে বাদ বাকি 32টি নিজেরা খাতায় লিখে নোট করে তবেই শিখবে এই 3 রকমের বর্ণ মাত্রা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমার আজকের পাঠের বিষয়, এখানে আমি শেষ করছি। তো আশা করি তোমরা করোনাকালীন সময়ের যে নিয়ম কানুন মেনে তবেই তোমরা বাসায় সুরক্ষার সাথে থাকবে। ইনশাল্লাহ আল্লাহ তোমাদের সহায় হবেন, আল্লাহ তোমাদের সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং এই অবসরকালীন সময়ে স্কুলে আসতে হচ্ছে না, অনেক সময় তোমাদের হাতে পড়ায় মনোনিবেশ করবে। আর ব্যাকরণ বিষয়টা এমন একটা বিষয় যেটাকে বুঝতে হয়, এটা কোনো মুখস্থের বিষয় না, এটা ভিতটা একটু ভালো মতো জানা থাকতে হয়। একদম শুরু থেকেই এই যে ধ্বনি বর্ণ থেকে শুরু করে আমরা ক্রমান্বয়ে আমরা বড় বড় বিষয়গুলোতে যাব, এই জন্য বেসিক নলেজটা তোমাদের থাকতে হবে, এবং এই বারবার পড়া, বুঝে বুঝে পড়ার কোনো বিকল্প নেই। তোমরা বাসায় বসে বসে ব্যাকরণটা ভালো করে পড়বে, এবং ব্যাকরণের ভিত মজবুত হলে তোমাদের ভাষা জ্ঞান ভালো হবে। ইনশাল্লাহ তোমরা বছরের শুরু থেকে মনোযোগ দেবে। তো তোমরা ভালো থাকো, ইনশাল্লাহ আল্লাহ তোমাদের সহায় হোক। আজকের ক্লাস আমার এখানেই শেষ।